প্রফেসর ইউনূস উনি তো শিক্ষকতা করেছেন, বাংলাদেশের ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করছেন। এই গ্যাপ মোফাজ্জেল ইসলাম বলে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের ছাত্রদের জীবন ধ্বংস করতেছে। তো বন্ধুরা, ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব মোফাজ্জেল ইসলামের কাছে, আর এই মোফাজ্জেল ইসলামের কাছ থেকে শুনবো আজকের ভিডিওর বিস্তারিত, আর জানবো ডক্টর ইউনূস সরকার কিভাবে বাংলাদেশের ছাত্রদের জীবন ধ্বংস করতেছে। প্রফেসর ইউনূস উনি তো শিক্ষকতা করেছেন, আসিফ নজরুল উনিও শিক্ষক। তাহলে ওনারা যখন ক্লাস নিতেন, ক্লাস নেওয়ার সময় বা ছাত্রদেরকে কোনো কিছু পড়ানোর সময় ওনারা কি আগে জিজ্ঞেস করতেন যে তুমি কোন দল করো? ওনাদের নিজস্ব রাজনৈতিক চিন্তা ভাবনা কি কখনো ছাত্রদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল? যদি না করে থাকে, তাহলে ওনারা কেন বাংলাদেশের ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করছেন? এই গ্যাপ, এই অভাব পূরণ হওয়ার না। অসংখ্য ছাত্রলীগের কর্মীরা ক্লাসে যেতে পারছে না, ইউনিভার্সিটিতে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, এমনকি তাদের সার্টিফিকেট আনতে গেলেও তাদেরকে পেটানো হচ্ছে জাস্ট ছাত্রলীগ ট্যাগটি থাকলে। তাহলে এই ছাত্রদের ভবিষ্যৎ কি? এমনিতেই বাংলাদেশে অসংখ্য ছাত্ররা পড়ালেখা শেষ করেও বেকার। সেই ক্ষেত্রে ছাত্ররা পড়তে পারবে না কেন? রাইট টু এডুকেশন কেন ছাত্রলীগের কর্মীদেরকে ডিনাই করা হচ্ছে? রাইট টু এডুকেশন একটি মানবাধিকার, এটা থেকে কেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে? তাদের ভবিষ্যৎটা কি? তাহলে এই ছাত্রদের যে একাডেমিক লাইফ ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের ভিতরে যে ডিপ ফ্রাস্ট্রেশন সৃষ্টি হয়েছে জাস্ট ছাত্রলীগ হওয়ার কারণে, যাদেরকে এইভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, ভীতি সঞ্চয় করা হচ্ছে তাদের মনের ভিতরে যে ইউনিভার্সিটিতে এলেই, কলেজে এলেই তোমাদেরকে পেটাবো। তাহলে তারা কি করবে? একটি সময় হয় তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়িত হবে, অথবা ক্রিমিনাল হয়ে যাবে। দোষ দিতে পারবেন না। তাদের জীবিকা কি হবে? নাকি স্মাগলিং করবে, নাকি ঠেকবাজি করবে, নাকি রিক্সা চালাবে? এই দায়িত্ব কে নেবে? একটি সমাজ, হাজার হাজার ছাত্ররা ধ্বংস হয়ে যাচ্ছে জাস্ট ছাত্রলীগের সঙ্গে অ্যাফিলিয়েশন থাকার কারণে। আরে যুদ্ধের পরে বঙ্গবন্ধু তো বলেছিলেন যে এই সকল রাজাকার, রাল বদরাল সংস্থা সরাসরি ধর্ষণ, হত্যাকাণ্ড ইত্যাদির সাথে জড়িত নয়, তাদেরকে ক্ষমা। আর ছাত্রলীগ তো ঐতিহ্যবাহী দল, এদের নেতারা কেউ কেউ যদি অন্যায় করেও থাকে, এর জন্য পুরো ছাত্রলীগ হলেই পেটাবেন, হলে উঠতে দেবেন না, ক্লাস করতে দেবেন না। এই বিষয়ে কেন এই যে শিক্ষকরা, যারা কিনা সরকার চালাচ্ছেন, তারা পদক্ষেপ নেবে না? কেন এই সিচুয়েশন হবে? এটা কি রিভার্সেবল? এটা কি রিভার্স করা যাবে? তারা অনেকেই লেখাপড়ার প্রতি অনাস্থা চলে আসছে, তারা সামনে অন্ধকার দেখছে জীবনের। তারা অনেকেই এমন অবস্থা হয়েছে যে ঘরে থাকতে পারছে না, বাবা মারা তাদেরকে কোনো সহায়তা করতে পারছে না, অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইয়াং ম্যান, কি হবে এদের? এরা কি আমাদের সন্তান নয়? যেই দলই করুক, এরা কি আমাদের সন্তান নয়? এদেরকে কি যাদের পুনর্বাসিত করা যায়? অনেকে আর কি, যাদের হাত পা ভেঙে গেছে, তাদেরকে পেটানো হয়েছে। শুধু চিকিৎসার কথা এলেই তো শুধুমাত্র আসে যারা সমন্বয়কারী, যারা আন্দোলনের
পক্ষে ছিল, কিন্তু ছাত্রলীগের অনেক কর্মীরা যে আহত, অনেকে যে অন্যায়ের শিকার হয়েছে, ভিকটিম হচ্ছে, তাদের যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, এই বিষয়ে কি কথা বলা উচিত নয়? নাকি ছাত্রলীগ করলেই তারা জাতির শত্রু? ডিক্লেয়ার দিয়ে দেন তাহলে যে ছাত্রলীগ করলে তাদের কোন দায় দায়িত্ব সরকারের নেই, এরা আমাদের নাগরিকই না, এরা আমাদের সন্তান না, বলে দেন। একজন শিক্ষকের কাছে ছাত্র তো সন্তান। আপনি ভাবেন তো, আপনি আসিফ নজরুল হন আর আপনি প্রফেসর ইউনূস হন, আপনারা ভাবেন তো যে আপনাদের সন্তানেরা, আমি তো হাজার হাজার মাইল দূর থেকে বলছি, এরা আমাদের সন্তান। এমনকি শিবিরও আমাদের সন্তান। শিবির বলে সমন্বয়কারী, এরাও তো আমাদের সন্তান। আমি বলবো এরা সঠিক পথে থাকুক, এদের ক্যারিয়ার তো ধ্বংস করে দেবো না। আমি তো বলবো না শিবির ক্লাস করতে পারবে না, আমি বলবো না ইভেন হিজবুত তাহরির ক্লাস করতে পারবে না, আমি বলবো তোমরা আইডিওলজি থেকে সরে আসো, সন্ত্রাসী কাজ করো না, অন্যায় করো, এগুলো বলবো। কিন্তু ক্লাস করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, সার্টিফিকেট আনতে পারবে না, এটা কেন হবে? মগের মূল্য, দেশ তো এমনি মগের মূল্য হয়ে গেছে। এমনি তো আমাদের কলিগরা যারা লয়ার, এরা বলে যে বিপক্ষ লয়াররা আদালতে রিপ্রেজেন্টেটিভ করতে পারবে না তাদের ক্লায়েন্টকে, এলে পেটানো হবে। মগের মূল্য, জোর যার, ক্ষমতা তার। হোয়াট ইজ দিস? এটা একটা আমার ভিডিওটা একটা ওয়ার্নিং হয়ে থাকুক। এই ছাত্রদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে, ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলে, বর্তমান সমন্বয়কারী লিডাররা, নিশ্চয়ই আমরা সবাই তাদেরকে চিনি, এবং উপদেষ্টা মণ্ডলী সবাই দায়ী থাকবেন। এবং এই ছাত্ররা যদি কোনো ভবিষ্যতে দুষ্কর্মে জড়িত হয়, এর দায় দায়িত্ব এই বর্তমান উপদেষ্টাদের এবং সমন্বয়কারীদের নিতে হবে, হবেই হবে। আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়েও, রেজাল্ট নিয়েও ফাইজলামি করা হলো। অনেক বোর্ডের অনেক খাতা বই নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে শুনেছি, এবং জাস্ট স্কুলের মান দেখেই রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। যাচ্ছে তাই, এগুলো বোর্ডের চ্যালেঞ্জ করার কোনো রাস্তা নেই, রেজাল্টে চ্যালেঞ্জ করার কোনো রাস্তা নেই, কারণ আসলে খাতাই নেই। এটাও অনেকে বলছেন যে আসলে খাতাগুলি পুড়ে গেছে। একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমনি তো অটোপাস কি সব করে ধ্বংস করে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে। এডুকেশনের মান তো একেবারে জিরো। পৃথিবীতে যে সকল দেশ সবচেয়ে কম টাকা এডুকেশন এবং হেলথে খরচ করে, এডুকেশন এবং হেলথে সবচেয়ে কম টাকা খরচ করে, তার ভিতরে অন্যতম বাংলাদেশ। দুইটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এডুকেশন, হেলথ। হেলথের জন্য ভিক্ষা করতে হয় আমাদের এদিক সেদিক, এই দেশ ওই দেশ, আমাদেরকে ব্যঙ্গ করে ওরা। আর শিক্ষা তো একেবারে পানিতে নেমেছে। কারণ কি? কারণ এই পর্যন্ত আমরা কোনো সুশিক্ষিত ইলেক্টেড প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক পাইনি আজ পর্যন্ত। তার শিক্ষা মর্যাদা বুঝবে কিভাবে? তারা তো আর সোহরাওয়ার্দী শের বাংলা না যে লেখাপড়ার মর্যাদা বুঝবে। ছোটকালে পড়ে এসেছিলাম শের বাংলার ব্রিলিয়ান্সের কথা, আর এখন আমাদের শিক্ষক, তাদের অবস্থা দেখেন, দেশ চালাচ্ছে। আর এর আগে যে সকল প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, জীবনে তারা কেউ পুরো একটা বই পড়েছে বলে আমার বিশ্বাস হয় না। তাই কি বলবেন? লেখাপড়া করেও এই যে বর্তমান শিক্ষকরা লেখাপড়া হয়ে ছাত্রদের জীবন ধ্বংস করছে। এর আগে মূর্খ প্রধানমন্ত্রী যাদেরকে পেয়েছি, তারাও দেশের শিক্ষা ব্যবস্থা তারা নিজেদেরকে মুক্ত করতে পারে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, এর জন্য আওয়ামী লীগ ভারতের সমালোচনা থেকে বিরত থাকবে, মেনে নেওয়া যাবে না। কারণ ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনাকে কতগুলো স্টেরিওটাইপে থাকতে হবে। যেমন আপনি কোনো অবস্থাতেই ভারতের সমালোচনা করতে পারবেন না, আপনি বিজেপি হিন্দুত্ববাদের সমালোচনা করতে পারবেন না, আপনি কোনো অবস্থাতেই জামাত অথবা বিএনপির কোনো প্রশংসা আপনি করতে পারবেন না।
আপনি কোনো অবস্থাতে জিয়ার কোনো প্রশংসা করতে পারবেন না। আপনি কোনো অবস্থাতে পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপের ক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন না, কোনো অবস্থাতে না। আপনি কোনো মতেই ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলতে পারবেন না। অপর ক্ষেত্রে আপনি যদি বিএনপি করেন, কোনো অবস্থাতেই আপনি খালেদা জিয়া বা তারেক রহমানের কোনো রকম সমালোচনা করতে পারবেন না, জিয়াউর রহমানের সমালোচনা আপনি করতে পারবেন না। আপনি কোনো অবস্থাতেই বিএনপির ভেতরেও যে রিফর্ম দরকার এগুলো আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে জিন্দাবাদের রাজনীতি বাদ দিয়ে জয় বাংলা বলতে হবে এবং জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয়, এগুলো আপনি বলতে পারবেন না। আপনি কোনো অবস্থাতেই জামাতের সরাসরি সমালোচনা করতে পারবেন না, করতে গেলে নানা রকম বাধা আসবে। আপনি যদি জামাত করেন, কোনো অবস্থাতেই আপনি আওয়ামী লীগ বা বিএনপির কোনো রকম প্রশংসা করতে পারবেন না। আপনি যুদ্ধাপরাধীদের দোষের কথা আপনি বলতে পারবেন না। আপনি ব্রেইন ওয়াশড। আমাদের ভিতরে রাজনৈতিক উদারতা নেই। আমরা ছোটবেলা থেকেই এমন এক পরিবেশে বড় হই, ওরা আমরা, কিন্তু দেশের সাথে জাতীয় স্বার্থে আমাদেরকে উদার মনা রাজনীতিতে প্রবেশ করতে হবে, অন্যথায় রাজনৈতিক সংঘাত এড়ানো যাবে না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সংঘাত মারামারি কাটাকাটিতে সলভ করতে। আমরা স্টিরিওটাইপিং অভ্যস্ত। যেমন আপনি মোল্লা মৌলবীদের কোনো রকম সমালোচনা করলে আপনাকে নাস্তিক, কাফের, মুরতাদ ট্যাগ দিয়ে দিবে। ঠিক একইভাবে আপনি যদি আওয়ামী লীগের বিরোধিতা করেন, আপনাকে বানিয়ে দিবে রাজাকার, আলবদর, পাকিস্তানপন্থী ইত্যাদি। এবং আবার আপনি যদি বিএনপির সমালোচনা করেন, আপনাকে বানিয়ে দেবে ভারতপ্রেমী, হিন্দুত্ববাদের দালাল ইত্যাদি। আমরা এই স্টেরিওটাইপ থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু দেখবেন যারা বেরিয়ে আসতে চায়, যারা এরকম ক্রস ফ্লোরিং করে, অর্থাৎ প্রশংসা যেখানে প্রাপ্য সেখানে প্রশংসা করে, যেখানে কন্ডেম করার প্রয়োজন সেখানে কন্ডেম করে, তাদেরকে নানা রকমভাবে গালি দেয়, বলবে তুমি আপনার আজকে এই কথা বলেন, কালকে এই কথা বলবেন। কিন্তু তারা ওই রাজনৈতিক উদারতাটা বোঝে না। এই জন্যই বাংলাদেশে সত্য ইতিহাস নিয়ে কখনো গবেষণা হয়নি, কারণ কোনো গবেষক তার নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে সত্য পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাননি। বাংলাদেশে যারা বয়োবৃদ্ধ রাজনীতিবিদ, যারা অনেকে কবরে চলে গেছেন বা কবরে যাওয়ার উপক্রম, তারা এখনো সত্য কথাটি বলে যাচ্ছেন না। কেন? কারণ যদি ওনারা বলে যান তাহলে হয়তো বা পার্টির ক্ষতি হবে, অথবা ধান্দাবাজি শেষ হয়ে যাবে। যেমন ধরেন কর্নেল ওলি নিজে এখন স্বাধীনতার সবচেয়ে বড় হিরো হওয়ার প্রচেষ্টায় আছে। সে জিয়া রহমানকে পারলে ছোট করে দেয়, বঙ্গবন্ধু তো পাত্তাই দেয় না। এই হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থান। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের রাজনৈতিক নেতাদেরকে ধর্মগুরু অথবা নবী রসুল বানিয়ে ফেলতে, অথবা আমাদের রাজনৈতিক বিশ্বাসটাকে ধর্মবিশ্বাসে পরিণত করতে। অনেকেই যারা রাজনৈতিক সংঘাতে জীবন দেয়, তারা কেউই আসলে কখনোই তাদের দলীয় ম্যানিফেস্টো পড়েনি, দলীয় কনস্টিটিউশন পড়েনি, ইতিহাস জানে না রাজনীতির। এমনকি আওয়ামী লীগ যারা করে তার অধিকাংশই বিএনপির সাথে তাদের মৌলিক পার্থক্যকে বোঝে না, বা বিএনপি যারা করে তারা আওয়ামী লীগের সাথে মৌলিক পার্থক্য বোঝে না। আমাদের রাজনীতিতে তাই অস্থিরতা। এই অস্থিরতা দূর করতে হলে আমরা একে অপরকে প্রশংসা করতে হবে এবং কনস্ট্রাকটিভলি সমালোচনা শিখতে হবে। কিন্তু গত 15 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা যা করেছেন তা হচ্ছে ওরা স্বাধীনতা বিরোধী, ওরা দেশদ্রোহী, ওরা পাকিস্তানের দালাল, আমরা দেশপ্রেমিক। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেনি নাই, জিয়াউর রহমানের কবর এখানে নাই, খালেদা জিয়া উনি ম্যাট্রিক পাস না। এই সকল আজে বাজে রাজনীতি করতে গিয়ে যারা আওয়ামী লীগ করে না তাদের বিরুদ্ধে উনি ঘৃণা ছড়িয়েছেন। ঘৃণার রাজনীতি করতে গিয়ে উনি ফেঁসে গিয়েছিলেন। ওনার নিজস্ব পুলিশ ফোর্স উনি নিজের দলের লোক দিয়ে ভরেছেন, বিচার বিভাগ ভরেছেন, আর্মি ভরার চেষ্টা করেছেন, পুলিশ প্রশাসনকে ভরেছেন নিজের দলের কর্মীদেরকে দিয়ে। এটা করতে গিয়ে যে সকল কর্মীরা বা যে সকল ত্যাগী কর্মীরা
ওনার কাছে মূল্যায়িত হননি তারাও খেপেছেন। দেশের অধিকাংশ মানুষ যারা আওয়ামী লীগ করে না তারা খেপেছেন। এবং শেখ হাসিনা একসময় চেষ্টা করেছিলেন সেগুলোকে শক্ত হাতে দমন করতে, অনেক ক্ষেত্রে ভারতের সহায়তা নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ প্রমাণ করলো সকল ক্ষমতার উৎস জনগণের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জনগণের হাতে এই ক্ষমতা দিয়েছেন তার শাসক পরিবর্তনের জন্য। কারণ যেই জাতি যেমন সে শাসক পাবে তেমন। এই কথাগুলো খেয়াল রাখলে আমরা আমাদের অধিকার সম্বন্ধে যদি আসলে ওয়াকেফাল হই, তাহলে আমাদেরকে আর ব্রেইন ওয়াশ রাজনীতিতে ভুগতে হবে না। আমি যেমন ভারতের সমালোচনা করি, কাঁটাতারে ফেলানিকে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, তার বিরুদ্ধে আমি 13 বছর আগে প্রেস কনফারেন্স করেছিলাম। আমার নদীর পানির হিস্সার জন্য সংগ্রাম করি। ঠিক একইভাবে আমি সংস্কৃতিমনা মানুষ। আমি বিশ্বাস করি উপমহাদেশের সাংস্কৃতিক মিল আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি পাকিস্তানের ভূমিকা সমালোচনা করি। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিল্ড আপ করা প্রয়োজন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দুটো দেশ একসাথে কাজ করা উচিত, যেখানে ভারতে হিন্দুত্ববাদ জেগে উঠেছে। একথা বললে স্টেরিওটাইপ করে ফেলা হয়। মূল কারণ হচ্ছে রাজনৈতিক উদারতার অভাব। আমাদেরকে বক্সে আটকে রাখা যাবে না। বিশেষ করে আমি যেমন কোনো রাজনৈতিক দল করি না, আমি জিয়াউর রহমান এবং সোহরাওয়ার্দীর আদর্শকে আমি সম্মান করি, বঙ্গবন্ধুকেও ভালোবাসি, কিন্তু তার অনেক ভুল ছিল, জিয়াউর রহমানেরও ভুল ছিল, সব নেতাদেরই ভুল থাকে। কিন্তু আমাকে কোনো বাক্সে বন্দি করা যাবে না। যে যেখানে ভালো কাজ করবে সেখানে করবে, আমি তার প্রশংসা করব। কারণ কোন রাজনৈতিক অভিলাষ নিয়ে মন্ত্রী, মিনিস্টার, এমপি, অ্যাডভাইজার ইত্যাদি অভিলাষ থাকলে সত্য গবেষণা করা যায় না এবং জনগণের কাছে সত্য পেশ করা যায় না। আমি সেই সত্য পেশ করার প্রচেষ্টাতে প্রব্রত থাকব। তাই আওয়ামী লীগের দুঃশাসন হয়েছে এতগুলো বছর, তথাপি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগ হলেই তাকে পেটানো যাবে না, ছাত্রলীগ হলেই তাকে নিষিদ্ধ করা যাবে না। ঠিক একইভাবে আমি সকল দলের রাজনীতি করার অধিকারকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি রাইট অফ লিগ্যাল রিপ্রেজেন্টেশন। দেখলাম চট্টগ্রামে চিন্ময়কে আদালতে কোনো লয়ার যদি উপস্থাপন করে, তাহলে সেই লয়ারকে গণপিটুনি দেবে বলছে অন্যান্য লয়াররা। আমি থাকলে তার তীব্র বিরোধিতা করতাম, হয়তো আমাকে পিটি মেরে ফেলতো, ভাবতো আমি চিন্ময়ের দালাল। কিন্তু চিন্ময়ের কিন্তু আমি সমালোচনা করেছি। সকল ক্ষেত্রে ন্যারো মাইন্ডেডনেস, এটা ধর্মীয় স্লোগানেও। চরমনাই বলে জামাত ঠিক নাই, জামাত বলে চরমনাই ঠিক নাই, হেফাজত বলে জামাত ঠিক নাই, এই মৌলবি বলে ওই মৌলবি কাফের। সকল ক্ষেত্রে আমাদের উদারতার অভাব। সেই উদারতা আমাদেরকে ফিরিয়ে আনবে। ভারতের সাথে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সরকার রাইটলি জাতীয় ঐক্যমত বা ঐক্য দেখানোর চেষ্টা করছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি বরং দেখব যে সরকারের কারণেই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বিভেদের চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে। এবং সরকারের দিক থেকে এই ভুলটা খুব বড় হয়েছে এবং সরকারের ভবিষ্যতে উচিত হবে এটা নিয়ে কাজ করা। আসবো সেই জায়গায়, তার আগে আমরা ঐক্য নিয়ে যা হচ্ছে, সরকার ছাত্র সংগঠনগুলোর সাথে বসার চেষ্টা করেছে এবং এইগুলো কারা সেটাই সংকট তৈরি করেছে। আর এছাড়াও রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল গিয়েছিল, অবশ্যই শেখ হাসিনা, তার দল এবং তার সাথে যারা অ্যালাই ছিল বাংলাদেশকে ধ্বংস করার পথে, 14 দলীয় জোট জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সব দলকে একত্রে প্রধান উপদেষ্টা বসেছেন। এটা একটা চমৎকার পদক্ষেপ ছিল। যে ছবিটা আমাদের সামনে এসছে, এরকম একটা ছবি আমরা দেখতে চাই ভবিষ্যতের বাংলাদেশেও। যখনই আমাদের সংকট হবে, বিশেষ করে বহির কোনো শত্রু, ভারতকে আমরা শত্রু না বলি, কিন্তু অন্তত এই মুহূর্তে তারা শত্রুর মতো আচরণ করছে,
বহিঃশত্রুর কোনো আক্রমণের মুখে আমরা যেন এইভাবে এক হয়ে যেতে পারি। তার পরের দিন ধর্মগুরুদের সাথে বসেছেন, বিভিন্ন ধর্মের মানুষদের সাথে, সেটাও একটা সম্প্রীতির চমৎকার চিহ্ন ছিল। কিন্তু ছাত্রদের সাথে বৈঠকটা নিয়ে একটা মেজর সমস্যা হচ্ছে। আমি একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। গতকাল ছাত্রদল একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে। সেখানে দুটো গ্রুপকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরকে ডাকা হয়নি। এটা নিয়ে অনেক আলোচনা চলছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন না, সেটার একটা প্রশ্ন আছে। যাই হোক, এই বৈঠকের পরে নানা ইস্যুতে তারা কথা বলেছেন। এখানে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, 8 বাম সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোট সহ 28টা ছাত্র সংগঠন, এর মধ্যে অনেক ইসলামী দলের সংগঠন ছিল। সো ডান বাম মধ্য সবাই একত্রে একটা ভালো মিটিং হয়েছে, কিন্তু এখানে ডাকা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও। কেন? মঙ্গলবার, কারণটা এখানে লেখা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 20 জনের একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এর পরদিন অর্থাৎ বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলোকে বৈঠকে ডাকে। শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সেই বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে না ডাকায় সেই বৈঠকে ছাত্রদল, ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র জোট যায়নি। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, বৈষম্য বিরোধীরা তাদের পর্যাপ্ত সুযোগ দিচ্ছে না, প্রয়োজন হলেই কেবল ডাকে, প্রয়োজন শেষে আর খোঁজ নেয় না। একটা জিনিস আমরা খেয়াল করি, প্রধান উপদেষ্টা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে বসছেন তখন শুধু নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছে। প্রশ্ন হচ্ছে কেন? অত্যন্ত বড় ভুল করেছে। আমরা যদি এই প্রশ্ন করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি চেয়েছিল যে আর কেউ না যাক, শুধু তারাই যাবেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের অধিকার শুধু তাদের আছেন? যদি তারা সেটা চেয়েও থাকে, সরকার সেটা মানল কেন? প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করলেন কেন? তাদের এই প্রস্তাব, তাদের এই চাওয়া, এর মাধ্যমে কি একটা বার্তা দেয়া হলো না যে অন্য ছাত্র সংগঠনগুলোকে সরকার রেকগনাইজ করছে না? অথচ এখানে কিন্তু সর্বদলীয় ছাত্র, মানে একটা ঐক্যমত্যের কথা ছিল। সব দল মিলে যে ছবি প্রধান উপদেষ্টা তুলেছেন, সব ছাত্র সংগঠনের নেতাদের সাথে একই রকম একটা ছবি কি আর অনেক গুরুত্বপূর্ণ হতে পারতো না? পারতো। সুতরাং ভুলটা ওখান থেকে শুরু হয়েছে। এবং এরপর যখন অন্য সব সংগঠনের, শুধু ছাত্রদল না, কেউ বলতে পারেন ছাত্রদল যাচ্ছে না, এর মধ্যে বাম ছাত্র সংগঠনগুলো, ছাত্র ফেডারেশন এবং ওই যে 8টা বাম দল যারা আছেন, তাদের যে জোট আছে, তাদের জোটের যে সংগঠন সিপিবি সহ, বাসদ সহ, এরা এই জোটে আছে, তারাও কিন্তু যাননি। কারণ হলো তাদেরকেও ডাকা হয়নি। সুতরাং তারাও এখানে গেছেন এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেখানে তাদের ডাকে আবার তারা জানে। তার মানে সরকার এটাকে এভাবে প্রেজেন্ট করতে সম্ভবত চাইছে যে তারা রেকগনাইজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এবং তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি সবাইকে নিয়ে বসা। অন্তত এভাবে এই জিনিসটার মানে দাঁড়ায়। অত্যন্ত বড় ভুল হয়ে গেছে, এটা অত্যন্ত বড় ভুল হয়ে গেছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি মনে করে এটা করে তারা বাংলাদেশে একটা ভালো ইমেজ তৈরি করতে পারবেন, দ্যাটস রং। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন, কোনো সন্দেহ নাই, তারা ঝুঁকি নিয়েছেন। একই রকম ঝুঁকি অন্যান্য অনেক ছাত্র সংগঠনেরও নেতাকর্মীরা নিয়েছেন, এই আন্দোলনে সবাই ছিল। সুতরাং আবারও কিন্তু ক্রেডিট এককভাবে ক্লেইম করা এবং সেটা ছিনতাই করে অন্যদেরকে না দেওয়ার চেষ্টা আমি দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত অত্যন্ত বড় ভুল, অন্যায়ও বলতে পারি আমি, এটা অন্যায়ও হচ্ছে। কারণ ছাত্রদের মধ্যে এই বিভেদ এদেশের জনগণ বা যে মানুষরা অন্তত পলিটিক্যালি কনসাস, জনগণ কথাটা বলাও ঠিক না, বহু জনগণের এগুলো নিয়ে মাথা ব্যথাই নাই। ও এখন টিসিবির ট্রাকের পেছনের লাইনে দাঁড়িয়ে সময় কাটছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমরা যারা অন্তত পলিটিক্স নিয়ে কনসাস আছি, দেশের ভবিষ্যৎ কি হবে সেসব নিয়ে কিছুটা ভাবছি, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসাবে হাজির হয়েছে। আমি চাই
সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটায় তারা দ্রুত কোনো ব্যবস্থা নেবেন এবং এই সংগঠনগুলোর মধ্যে দূরত্ব ঘটানোর জন্য তারা কাজ করবেন। কিন্তু যদি তারা এগুলো করতে থাকেন তাহলে একটা বড় সংকট এসে সামনে হাজির হবে আরও, সেটা নিয়ে হয়তো আমরা সামনে আবার কথা বলবো। সেটা হচ্ছে, আমরা জানি নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিলে তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন। সবাই যে চলে যাবেন এগুলো মিলে গিয়ে তা না, নতুন প্ল্যাটফর্ম হবে সম্ভবত, সেখান থেকে নাগরিক কমিটি যাবেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও অনেকে সেখানে যেতে পারেন, বা নাগরিক কমিটি প্ল্যাটফর্মটাও রাজনৈতিক দল হিসাবে আসতে পারে। কিন্তু সরকার যখন এই আচরণগুলো করছে তখন এগুলো একটা কিংস পার্টি তৈরির প্রচেষ্টা বলে মনে হবে। আমি আবারও বলছি, প্রধান উপদেষ্টা কি কারণে শুধুমাত্র তাদের সাথে বসেছেন, এই প্রশ্ন আসলে করতে হবে। এই প্রশ্ন যদি না করি তাহলে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি, আমাদের রাজনৈতিক এনভায়রনমেন্ট সমস্যার মধ্যে পড়ে যাবে এবং তখন এই ব্র্যান্ডিং হবে বা এই ঘটনাই এটার ভিত্তি হিসাবে কাজ করতে পারে যে একটা কিংস পার্টি হতে যাচ্ছে এবং সেটার কারণেই সরকারের দিক থেকে এদেরকে এন্ডোর্স করা হচ্ছে। আমি আশা করি তারা, যারা রাজনৈতিক দল করতে চান, আমি খুব চাই তারা একটা রাজনৈতিক দল করুক, তারা সফল হোক, কিন্তু এই ধরনের আচরণগুলো যখন সরকারকে তাদের সাথে ব্র্যান্ডেড করে দেবে, দিনের শেষে ভালো কিছু হবে না। তাদের রাজনৈতিক যে পরিকল্পনা আছে, উদ্দেশ্য আছে, সেটা ভালো কিছু হয় না। তাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং আমি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলছি, ইভেন সরকারও যদি কথার কথা যদি চাইতো যে শুধু তাদের সাথে বসবে, তাদেরই তো বলা উচিত ছিল আমরা সবাইকে নিয়ে একসাথে বসতে চাই। সবারই প্রধান উপদেষ্টার সাথে বসা এবং এই সলিডারিটি দেখানোর ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে, কিন্তু সেটা হয়নি। আমি আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে এই ভুলটা কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বাঙালি জাতীয় জীবনে যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, বিশেষত স্বাধীনতার পরবর্তী সময়, সেগুলোর মধ্যে এই 2024 সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব, যেটি আগস্ট মাসের 5 তারিখে একেবারে হাতে কলমে আমাদের সামনে এসে ধরা দিয়েছে, এই মহান বিপ্লব, তাকে আপনি যে নামেই অভিহিত করেন না কেন, প্রতি বিপ্লব নিয়ে যতই ভয় দেখান না কেন, কিংবা দ্বিতীয় বিপ্লব নিয়ে যত বিকল্প কথাবার্তাই বলেন না কেন, আমাদের জীবনে এই জুলাই আগস্ট বিপ্লবের যে সন্ধিক্ষণ, মহাক্ষণ, সেটি হলো আগস্ট মাসের 5 তারিখ। এটি সারা জীবন কিয়ামত পর্যন্ত আমাদের দেশের একটা ইতিহাস হয়ে থাকবে, ঐতিহ্য হয়ে থাকবে। এবং মাত্র 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের শেষ দিক থেকে একেবারে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই ছাত্রদের মধ্যে, জনগণের মধ্যে, বিভিন্ন পেশাজীবী এবং শ্রেণীজীবীদের মধ্যে মৃত্যুকে জয় করার যে একটা অদম্য আকাঙ্ক্ষা দেখা দিয়েছিল, বন্দুকের সামনে দাঁড়ানোর, বুক চিতিয়ে দাঁড়ানোর যে সাহস বাঙালি দেখিয়েছিল, এটি কালে ভদ্রে শত বছরে একবার বা দুইবার করে জাতীয় জীবনে আসে। আমরা অতীতে এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তারপর 11-11 সময়টিতে আমরা প্রথমে ভয় পেয়েছি, তারপর আবার সাহস দেখানোর চেষ্টা করেছি। তো কিন্তু ওভাবে বন্দুকের সামনে, তাও আবার দেশীয় বন্দুক, মানে আমাদের নিজস্ব ভাইদের হাতে, এদেশের যারা পুলিশ কিংবা মিলিটারি কিংবা ধরুন আনসার, যাদের হাতে অস্ত্র রয়েছে, কিংবা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যারা অস্ত্র প্রয়োগ করেছে, ব্যক্তিগত অস্ত্র, তারা সবাই আমাদের স্বজাতীয়। তারা ব্রিটিশ নন, তারা পাকিস্তানি নন, তারা ভারতীয় নন, আমাদেরই এই দেশের মানুষ। তা আপন রক্তের মানুষের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে
কিংবা আপন শত্রুদের সঙ্গে সেই সিনা উঁচু করে দাঁড়ানো, এটি চারটিখানি বিষয় নয়। জাতীয়তাবোধ জাগ্রত হয় বিদেশিদের সঙ্গে। দেশপ্রেম তখনই জাগ্রত হয় খুব প্রবল, মানুষ মরতে চায় সেটি যখন কোনো বিদেশি শক্তি কোনো দেশকে আক্রমণ করে। কিন্তু দেশের মধ্যে যখন নিজেরা মারামারি করে, সেখানে ক্রোধ দেখানো যায়, নিষ্ঠুরতা দেখানো যায়, কিন্তু সাহস দেখানোটা খুব সাধারণ বিষয় নয়। তো কাজেই 1971 সনের মহান মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, যুদ্ধের বীরত্ব, যুদ্ধের আত্মত্যাগ, ওটা আলাদা একটা ইতিহাস। ওটার সঙ্গে কখনো কোনো জিনিসের তুলনা করা যাবে না। আবার 2024 সনে আগস্ট মাসে, জুলাই মাসে আমরা যে সাহস দেখিয়েছি, এটার সঙ্গেও বাংলাদেশের অপর গণ অভ্যুত্থান কিংবা গণজাগরণ কিংবা গণবিপ্লব কোনোটারই তুলনা করা যাবে না। এটা একটা ব্যতিক্রম, যেখানে একেবারে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা নেমে এসেছিল রাস্তায়, মাধ্যমিকের ছেলেরা রাস্তায় নেমে এসেছিল, তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে প্রাণ দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। আর আমরা যারা ভীরু, আমরা যারা মধ্যম বয়সী, আমরা ঘরের মধ্যে থেকে এই দৃশ্যগুলো দেখেছি এবং বলেছি, ও কি সম্ভব? কিন্তু সেই অসম্ভবটি সম্ভব হয়ে গেছে। এখন যারা বিপ্লব করেছেন, তাদের আসলে যখন বিপ্লব করেছেন তখন তাদের কোনো ধান্দাবাজি ছিল না, কিংবা বিপ্লবের মূল চেতনা থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যারা এরকম একটা বিপ্লব হোক এই জন্য অন্তরালে কাজ করে গিয়েছেন, নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন, নির্ভয়ে কাজ করে গিয়েছেন, তারা কখনোই বিপ্লব থেকে কোনো সুফল পাবেন এটা তাদের যাকে বলা হয় মানে টার্গেটের মধ্যে ছিল না। অনেকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আওয়ামী লীগ দ্বারা, অনেকে অপমানিত হয়েছিলেন, অনেকে ক্ষতিগ্রস্ত হননি, অপমানিত হননি, কিন্তু তাদের মনে হয়েছে যে এই দেশটি ওভাবে আসলে চলতে পারে না, আওয়ামী লীগের বিরোধিতা করা উচিত। তো কাজেই একটি শক্তিশালী রেজিমের বিরুদ্ধে 15 বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি অনেক ভিক্ষুককে আমি দেখেছি শেখ হাসিনাকে গালি দিতে। রিকশাওয়ালার অকথ্য ভাষায় গালি দিয়েছে, ঠেলাওয়ালারা গালি দিয়েছেন, তারা তার মৃত্যু কামনা করেছেন, আওয়ামী লীগের পতন কামনা করেছেন। তো এভাবে পুরো সমাজ যখন ধূমায়িত হয়েছে, অগ্নিগর্ভ হয়েছে, আর সেই অগ্নিগর্ভের সঙ্গে যখন ছাত্ররা তাদের মন, মেধা, মননশীলতা যুক্ত করে রাজপথে দাঁড়িয়ে গেছেন, অমনি একটা বিপ্লব হয়ে গেছে। তো যা হোক, এখন সেই বিপ্লবের যে পরবর্তী সময়, এটিতে অন্যান্য দেশে যা হয়, আমাদের দেশে কিন্তু ঠিক একই ঘটনাই ঘটছে। এটি নিয়ে হতাশার কিছু নেই। আপনি গিয়ে দেখুন, ইরানে যে বিপ্লব হয়েছিল আয়াতুল্লাহ খমেনির অধীন, এই বিপ্লবের পরপরই আমেরিকার সঙ্গে অনেকগুলো সংঘর্ষে ইরান জড়িয়ে পড়েছিল। এরপর দেশের অভ্যন্তরে নানা রকম বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি থেকে শুরু করে এহেন অপরাধ নেই সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব উত্তর ইরানে ঘটেনি। তারপর ধরুন একটা বিপ্লব হয়েছে বা একটা যুদ্ধ হয়েছে রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে, রাশিয়াতে দুবার। সেটা হলো যখন গর্বাচেভের পতন হলো তখন একবার, আর যখন জারের পতন হলো এবং রুশ বিপ্লব হলো। পুরো সময়টিকে স্ট্যাবল করতে 5 থেকে 6 বছর, 7 বছর সময় লেগেছে, পুতিন না আসা পর্যন্ত। আসলে রাশিয়ার যে রাজনীতি, এটি স্ট্যাবল হয়নি।
ভীষণ রকম সমস্যার সংকুল ছিল। বরিস ইয়েলসিনের কথা আপনাদের মনে আছে, প্রচণ্ড রকম সমস্যার মধ্যে তিনি ছিলেন। তো একইভাবে যদি আপনি ফ্রেঞ্চ রেভলিউশন, সবচেয়ে পৃথিবীর নামকরা রেভলিউশন, সেখানে সমস্যা ছিল প্রায় 7-8 বছর। নেপোলিয়ন না আসা পর্যন্ত তাদের মধ্যে ঐক্য আসেনি। তো সেই দিক থেকে বাংলাদেশের যে সমস্যা, এটি পৃথিবীর অন্যান্য দেশের মতোই হচ্ছে এবং এভাবেই সচরাচর হয়। এখন আমরা যারা মানে অস্থির প্রকৃতির এবং বাঙালির মধ্যবিত্ত সমাজের সকল চরিত্র যেটা আমাদের মধ্যে আছে, অন্যের সমালোচনা করা, খুব সহজে অধৈর্য হয়ে পড়া, আমি ভালো সব খারাপ, যা কিছু আছে আমাকে দাও, কিন্তু আমি যে চাই এই কথা বলবো না, আমাকে জোর করে তোমাকে দিতে হবে, এরকম যে অভ্যাস আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজে রয়েছে, এর কারণে কি হচ্ছে, এই বিপ্লব উত্তর বাংলাদেশে সরি এর ফলে এই বিপ্লব উত্তর বাংলাদেশে এমন সব সমস্যা হচ্ছে যেগুলো আমরা বলছি হায় হায় কি হলো, এর জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? কিন্তু আমরা তো কজনে রক্ত দিয়েছি, যারা রক্ত দিয়েছে তারা তো কোনো অভিযোগ করছেন না। কিন্তু আমরা যারা ঘরে বসে তামাশা দেখেছি, দোয়া করেছি বা বদদোয়া করেছি, এখনই তারা হাপির টেস করছে, হায় হায় কি হলো, যেই লাউ সেই কধু, তারপরে আগের জমানাই ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো এই যে আমাদের যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা প্রতি মুহূর্তে, তারাও বাঙালি, তাদের মধ্যেও বাঙালির যে স্বভাব এটি রয়েছে। বাঙালির কি করে, রাস্তা দিয়ে হাঁটে এবং সে কখনোই মনোযোগ নিয়ে হাঁটে না, সারা দুনিয়া সে দেখবে। রাস্তায় হাঁটতে গিয়ে বাঙালি এবং সারা দুনিয়া নিয়ে সে চিন্তা করবে। চিন্তা করতে গিয়ে সে কখনো আল্লাহ কি করে সেগুলো নিয়ে চিন্তা করে, ফেরেশতারা কি করেন সেগুলো নিয়ে চিন্তা করে, তার দুই ঘাড়ে দুই ফেরেশতা বসে আছে সেটি নিয়ে চিন্তা করে, প্রেম যারা করে তারা প্রেমিকাকে নিয়ে চিন্তা করে, ঘর সংসার বাজার এসব নিয়ে চিন্তা করে, ঘুষ কীভাবে খেতে হবে, কার কোন জায়গাতে খোঁচা দিতে হবে, এসব জিনিসগুলো তারা অহরহ চিন্তা করে। আর রাস্তার চারিদিকে দেখতে থাকে, কে হাসে কে কাঁদে, ডানে কে গেল বামে কে গেল পিছনে কি গেল, মানে বারবার সে শুধু পেছনে তাকাবে, কোনো শিয়াল এলো কিনা, বাঘ এলো কিনা, সামনের দিকে তাকাবে কি হচ্ছে। কিন্তু যে কাজটি করে সেটা হলো তার পা যেখানে রাখে জমিনের দিকে সে তাকায় না। ফলে কি হলো, কখনো গর্তের মধ্যে পড়ে ঠ্যাং ভাঙে, কখনো মনুষ্য বিষ্ঠা, কখনো পশুর বিষ্ঠা এগুলো পাড়া দিয়ে একেবারে রীতিমতো 1 ঘন্টা গালাগালি করবে। এ কোনো মানুষ হলো, রাস্তার মধ্যে এভাবে কেউ মলত্যাগ করে? আমার মতো ভদ্রলোক এখানে পাড়া দিতে বাধ্য হয়ে গেলাম। কিংবা একটা কুকুরের বিষ্ঠা, সে পাড়া দিয়ে কুকুরকে বাপমা তুলে গালাগালি করলো, সিরিয়াস ভাষায় গালাগালি করলো যে এভাবে রাস্তার মধ্যে কোনো কুকুর মলত্যাগ করে, এদের কি ভদ্রতা বলে কিছু নেই? এই হলো বাঙালির যে চিরায়ত স্বভাব। তো সেই স্বভাবের কারণে আমরা প্রধানমন্ত্রী হই, প্রধান উপদেষ্টা হই, তো কিংবা আমরা সাধারণ জনগণ হই, আমরা সারা দুনিয়া দেখি কিন্তু জমিন দেখি না। এর ফলে কি হলো, যারা প্রশাসনে আছেন এই মুহূর্তে তাদের কি করণীয় এটা বাদ দিয়ে তাদেরকে নিয়ে কে সমালোচনা করছে, কে কি বলছে, এগুলোর দিকে তাদের ভীষণ রকম মনোযোগ। তারপর হলো তারা বর্তমানে কি অবস্থায় দিন কাটাচ্ছে, আজকের দিনে কি করণীয়, সেগুলো নিয়ে চিন্তা না করে তারা যখন ক্ষমতা হারিয়ে ফেলবে তখন আওয়ামী লীগ তাদের সাথে কেমন করবে, বিএনপি তাদের সঙ্গে কেমন করবে,
বা কোনো কারণে যদি প্রতি বিপ্লব হয়, দ্বিতীয় বিপ্লব হয়, তাদের সেই টেনশনে দেখা যাচ্ছে ওর সারা বছর যদি কোনো মানুষ কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত থাকে, এখন ক্ষমতাধর অনেক লোককে দেখবেন যে তাদের সবারই এমন সিরিয়াস কোষ্ঠকাঠিন্যের মতো অবস্থা হয়েছে, আপনি তাদেরকে কাতুকুতু দিয়েও হাসাতে পারবেন না। হাসি তাদের উড়ে গিয়েছে। তো যেখানে হাসি নেই, যেখানে আনন্দ নেই, সেখানে কর্ম হয় না। যেখানে আতঙ্ক থাকে, ভয় থাকে, সন্দেহ থাকে, সেখানে আর যাই হোক না কেন শুভ কোনো কিছু হয় না। তো যেটা বলছিলাম সেটা হলো, যারা আশঙ্কা করছেন বা যারা ভয় দেখাচ্ছেন প্রতি বিপ্লব হবে, তারপর দ্বিতীয় বিপ্লব হবে, আসলে কোনো কিছুই হবে না। মানে হঠাৎ করে দেখবেন যে কিছু পরিবর্তন হয়েছে। আমরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছি, কোনো পরিবর্তন হলে আমরা তাকে মেনে নেব। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি ক্ষমতা থাকে, আমরা তাকে নমস্য করব। আর তিনি যদি দুর্বল অবস্থায় পৌঁছে যান, তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা একেবারে ঝাঁপিয়ে পড়ব, এবং এটাই বাঙালির স্বভাব। কাজেই পৃথিবীর অন্য দেশের মতো প্রতি বিপ্লব করা, দ্বিতীয় বিপ্লব করার জন্য যে হিম্মত দরকার, পরিকল্পনা দরকার, সাহস দরকার, এটি সচরাচর আমাদের দেশে হয় না। আমাদের দেশে দুর্ঘটনা হয়। এই যে আমাদের জাতীয় জীবনে অনেক পরিবর্তন, বড় বড় পরিবর্তন, এটিও দুর্ঘটনাবশত। বাইরের চাল থাকে, কূটনৈতিক চাল থাকে, নানা রকম ছলাকলা থাকে। এই ছলাকলার কারণে আমরা অনেকে ক্ষমতা হারাই, এবং ছলাকলার কারণেই অনেকে ক্ষমতায় বসি। 91 থেকে এই পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন, তারা খুব আশ্চর্য হয়ে জয়লাভের পরে চিন্তা করেছেন যে জয়লাভ আমাদের হলো কি করে। 91, 96, 1, এমনকি 11, তারপরে 2008-এর নির্বাচন, 2014, 2018, 2024, মানে সবগুলো নির্বাচন, সব ক্ষেত্রেই যারা বিজয়ী হয়েছেন, তারা বিজয় লাভের পর চিন্তা করেছেন, যা এও কি সম্ভব, এভাবে কি করে বিজয়ী হলাম। ফলে বিজয়ের আনন্দ তারা অনুভব করতে পারেননি। এর কারণ হলো পেছনে অনেক কনস্পিরেসি ছিল। সব ক্ষেত্রে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে। আর যারা পেয়েছেন, ওই প্রাপ্তির পেছনে তাদের একনিষ্ঠ শ্রম এবং আমরা পাবই শতভাগ নিশ্চয়তা কখনই ছিল না। ফলে তারা তাদের প্রাপ্য যে নেয়ামত, এটার শুকরগুজার তারা হতে পারেন। আবার যারা পরাজিত হয়েছেন, তারা এখনো পর্যন্ত চিন্তা করছেন না কেন পরাজিত হলেন। তাদের ধারণা তাদেরকে অন্যায়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তারা পরাজিত হয়েছেন। তারা এমন কোনো অপকর্ম করেননি যে কারণে তাদের পরাজিত হওয়া দরকার ছিল। ফলে তারা সেই আগের মতোই জনগণকে দায়ী করছেন, প্রতিপক্ষকে দায়ী করছেন, দেশি বিদেশি শত্রুদেরকে দায়ী করছেন, আর মনের আনন্দে ডুগডুগি বাজাচ্ছেন। আর এই সকল ডুগডুগি পার্টি দ্বারা কখনো প্রতি বিপ্লব আর কখনো দ্বিতীয় বিপ্লব হয় না। কাজেই এখন যা কিছু চলছে, এটি কোনো বিপ্লবের লক্ষণ নয়, প্রতি বিপ্লবের লক্ষণ নয়। এটিকে বলা হয় অরাজকতা। এবং অরাজকতা দমন করার জন্য ন্যায় বিচার, সামাজিক সংহতি এবং যোগ্য নেতৃত্ব দরকার, এবং সেটি না আসা পর্যন্ত এটি চলতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা শুনলেন মুফাজ্জল ইসলাম, ডক্টর জাহিদুর রহমান ও গোলাম মাওলা রনির বক্তব্য। এই তিনজনের বক্তব্য শুনে আপনাদের কি প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।